কি চাই তোদের? আমি কতবার বলবো যে সব খুনের ব্যাপারে আমি কিচ্ছু জানি না। তোরা এখান দিয়ে চলে যা, না হলে আমি সবাইকে শেষ করে দেব। আবার বেয়াদবি? যেটা বলা হচ্ছে খালি সেটার উত্তর দিবি, ভুলভাল কথা শোনার আমার সময় নেই। আমি যখন ভুলভালি কথা বলি তাহলে আমার কাছে এসছিস কেন? হ্যাঁ সালা, এই তোরা পুলিশ হয়েছিস? যা এখান থেকে। সোজাসুজি যেটা জিজ্ঞাসা করা হচ্ছে সেটা বল, না হলে আমার কিন্তু অন্য উপায় জানা আছে, সেটা অবলম্বন করতে বাধ্য হব কিন্তু আমি। আর পুলিশের লাঠির মার খেলে এক্ষুনি সিধা হয়ে যাবি। কথা বলানোর সব উপায় কিন্তু আমার জানা আছে, সোজাসুজি বলবি। এই সালা উর্দি পরা বরাহের বাচ্চা, আমি কতবার বলবো আমি খুন করিনি। আর যদি জানতে হয় খুনি কে, তাহলে নিজেরা খুঁজে বের কর সালা। পুলিশ হয়েছিস কিসের জন্য? মুখ দেখতে সালা? যত বড় মুখ নয় তত বড় কথা। তুই সোজাভাবে বলার লোক নোস। যা, তোদের মুরদ আমার জানা আছে। কি করবি? হ্যাঁ কি করবি দেখে নেব। কথাটা শেষ হওয়ার আগেই উর্দি পরা পুলিশ কনস্টেবলের হাতে তখন উঠে এসেছে একটা শক্তপোক্ত লাঠি। আর কোনো সময় নষ্ট না করে সে তীব্র গতিতে চালিয়ে দিল হাত পা বাঁধা লোকটার পিঠে। লোকটার শরীরে তখন কোনো জামা নেই। পিঠে লাঠির আঘাতটা লাগার সাথে সাথেই সে চিৎকার করে যন্ত্রণায় কুঁকড়ে উঠল। ছেড়ে দে সালা, ছেড়ে দে বলছি। দম থাকলে আমার হাত পাটা একবার খুলে দে সালা, সব কটাকে শেষ করে ফেলবো। ছাড় বলছিস সালা, সুরে বাচ্চা ছাড়। আবার বড় বড় কথা, যেটা বলা হচ্ছে খালি সেটার উত্তর দিবি। খুনটা কি তুই করেছিলি? কথাটা শেষ হওয়ার সাথে সাথেই আবার সেই লাঠির আঘাত নেমে আসলো লোকটার পিঠে। লোকটা এবার তীব্র যন্ত্রণায় কাতরাতে কাতরাতে চিৎকার করে বলে উঠল, হ্যাঁ 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 হ্যাঁ, আমি খুনটা করেছি। কি করবি করে নে সালা। এই দেখে নে এই হাতে যখন ওই তীক্ষ্ণ ধার ছুরিটা বসিয়ে দিয়েছিলাম ওই বুড়োটার কাঁচা নরম মাংসের ভেতর, কি সুখ সালা। ওই লাল রঙের টুপ টুপ করে পড়তে থাকা রক্তের ধারা যখন আমার এই হাত বেয়ে গড়িয়ে পড়ছিল, যেন মনে হচ্ছিল আমি এই দুনিয়ার অধীশ্বর। এখন আমি সব, এই বুড়োর সব সম্পত্তির মালিক এখন আমি সালা। ওই বুড়ো বলে কি আমার বউটার নাকি চরিত্রের দোষ আছে। সুরের বাচ্চা, তোর ছিল সালা চরিত্রের দোষ, তোর তাই সালা খতম করে দিয়েছি। এবার উপরে গিয়ে দেখবি আমার বউকে। এই গোয়েন্দা না পুলিশ সালা, তোর ক্ষমতা থাকলে আমার এখনই ফাঁসি দে দেখিস সালা। তোর যা ইচ্ছা করার তুই করে নে, আমি এখন আর কিছুই বলবো না। ভাগ সালা এখান থেকে, আমাকে এখন এখানে একা থাকতে দে। যা সালা সব যা। এবার পথে এসো বাছা। কথা বেরোবে না মানে? কথা বার করার সব উপায় আমার জানা আছে। এবার আমায় যেটা বললি পরের দিন আদালতে এই একই কথা বলবি, মনে থাকবে? লোকটা যেমন ছিল হাত পা বাঁধা অবস্থায় কয়েদখানার মেঝেতে পড়ে রইল। কনস্টেবল আর দেরি না করে বেরিয়ে এলো সেখান থেকে। তারপরে অন্য এক পুলিশ কনস্টেবলের দিকে তাকিয়ে বলল, লোকটা নিজে দোষ স্বীকার করেছে, ওর হাত পা এবার খুলে দাও আর রাতে হালকা খাবার দিয়ে দাও। রিপোর্ট তৈরি করো, এই আসল খুনি, আর খুনটা করেছে ছুরির আঘাতেই। সত্যি কথা বলতে আজকাল কলকাতা শহরে চুরি, ছিনতাই অথবা সন্ত্রাসের ঘটনা অত্যন্ত কম ঘটছে। তার কারণ অবশ্য কি আমরা জানি না। ব্যাপারটা অত্যন্ত ভালো যে তিলোত্তমার সমস্ত চোর ছ্যাঁচোর খুনিরা হয়তো একটু বিশ্রাম নিচ্ছে। অপরদিকে বাড়তে থাকা ঠান্ডা ও ধীরে ধীরে আমাদের অলস করে তুলছে। এইবারে শীতটা অত্যন্ত জাঁকিয়েই পড়েছে বলা যায়, কারণ দিনের বেলাতেও ঘরে শাল বা আলোয়ান না চাপিয়ে থাকা অত্যন্ত সাহসিকতার কাজ। তবে এত অলসতার মধ্যেও আমি এবং ব্যোমকেশ প্রতিনিয়ত ভোরবেলা প্রাতঃভ্রমণে বেরোচ্ছি। সত্যি কথা বলতে
ভোরের শহর কলকাতায় আমেজটাই আলাদা। টুংটাং ট্রাম চলার শব্দ, কুয়াশা ঘেরা এবং ঘুমে আচ্ছন্ন শহর যেন প্রতিটি মুহূর্তে নতুন কোনো মায়াজাল বিস্তার করে চলেছে ক্ষণে ক্ষণে। আর ঘুরতে বেরিয়ে শীতের সকালে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা বাদ দেওয়া চলে না। এক কথায় বলা যায়, শহর কলকাতা নিজের স্বমহিমায় নিজের অপরূপ সৌন্দর্য আগলে দাঁড়িয়ে আছে এই শীতের মধ্যেও। আজ অনেক দিন হলো ওর হাতে তেমন একটা কোনো কেস নেই, তাই সে একটু পড়াশোনায় মনোযোগ দিয়েছে। কাজে না থাকায় সে যে খারাপ মনে করছে সেটা কিন্তু নয়। সেই সময় নিজেকে ডুবিয়ে দেয় অন্য কোনো নেশায়। তখন তার মন চলে যায় সাহিত্য এবং শিল্পকলায়। আসলে ওর বিশ্বাস, যখন মানুষের করার কিছু থাকে না তখনই আসল পরীক্ষার সময়। এবং সে সর্বদাই ও বলে, একটি মানুষের সারাটা জীবন কিছু না কিছু শিখতে থাকা উচিত। এই পৃথিবীর জ্ঞানের ভাণ্ডার অপরিসীম, আমরা যা জানি তা নস্যি মাত্র। পৃথিবীর সমস্ত জ্ঞানের ভাণ্ডারকে যদি একটি সমুদ্র বলা যায়, তবে আমরা সেই সমুদ্রের মধ্যে থেকে কয়েকটা নুড়ি পাথর কুড়িয়ে পাই এই জীবনকালে। তাই যে যেখানেই থাকো বা যে অবস্থাতেই থাকো, জ্ঞান আহরণ করতে থাকো। বলা যায় না কখন কোন কাজে লেগে যায়। তবে আমি কিছুদিন হলো দেখছি সে একটু মিশর নিয়ে পড়াশোনা করছে। লাইব্রেরি থেকে 2-3টে বইও নিয়ে এসেছে। সেগুলো এখন ঘরের এখানে ওখানে পড়ে আছে। আর ওর সেইগুলো যে পড়া হয়ে গেছে তার বলে দিতে হয় না। আজ সন্ধ্যাবেলা সবে চা খাওয়া শেষ হয়েছে। আমি তার উদ্দেশ্যে বললাম, আচ্ছা, তুমি তো এই মিশর নিয়ে অনেক দিন ধরেই পড়াশোনা করছো, তবে মমি রহস্য এবং পিরামিড ছাড়াও ওই দেশ সম্পর্কে আমি তো বিশেষ কিছুই জানি না। মিশরের কিছু অজানা রহস্য কি আছে? বলো কি, মিশর দেশটার আবার রহস্যের শেষ আছে নাকি? নীল নদের তীরে গড়ে ওঠা এনশিয়েন্ট ইজিপ্টের ইতিহাস, রাজা তুতেনখামেনের সমাধি, আশ্চর্য গিজার পিরামিড, দ্য গ্রেট স্ফিংস, সব মিলিয়ে পুরো দেশটাই একটা রহস্যে ঘেরা জায়গা। তবে তোমায় এইসব বললে হয়তো বুঝতে পারবে না, কিছুটা ঘটনা শোনাই। আমি গুটিসুটি মেরে সোজা হয়ে বসলাম ওর কথা শোনার জন্য। ও যখন বলে, ওর প্রতিটি কথায় থাকে নতুন কিছু জানার হাতছানি। তাই আমি সব সময় তা মন দিয়ে শুনি। প্রথমেই আসি রাজা তুতেনখামেনের কথায়। রানী নেফারতিতির সৎপুত্র রাজা তুতেনখামেন সম্ভবত মিশরের সবথেকে বিখ্যাত শাসক। রাজা কোনোভাবেই মিশরের সবচেয়ে শক্তিশালী বা দীর্ঘস্থায়ী রাজা ছিলেন না। তবে 1922 সালে তার সমাধি আবিষ্কারের জন্য তিনি বিখ্যাত। সেই সময় পর্যন্ত রাজার সমাধিটি সবথেকে সুসংরক্ষিত আবিষ্কৃত সমাধিগুলির মধ্যে একটি ছিল। তার সবাধারের মূর্তিগুলো মিশর বিদ্যার মুখ হিসেবে রয়ে গেছে। রাজা তুতেনখামেন অল্প বয়স থেকেই মিশর শাসন করেছিলেন এবং নেতা হিসেবে তার সময়কাল বেশি দিন স্থায়ী হয়নি। রাজা অনেক স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হন এবং মাত্র 19 বছর বয়সেই মারা যান। ঠিক কিভাবে মারা যান তা জানা যায়নি এবং এর ফলে বিশেষজ্ঞরা কেবল অনুমান করতে পেরেছেন যে তিনি একটা ভাঙা মাথার খুলি এবং ভাঙা হাঁটু নিয়ে মারা গেছেন। এটি কি রাজনৈতিক প্রতিপক্ষের হাতে সহিংস মৃত্যুর লক্ষণ, নাকি কেবল একটি মর্মান্তিক দুর্ঘটনা, তা নিয়ে কেউ নিশ্চিত হতে পারে না। এবার আসি দ্বিতীয় রহস্য, গিজার লুকোনো কক্ষের কথায়। গ্রেট পিরামিডগুলি যতই বিখ্যাত হোক না কেন, এখনও সেগুলির ভেতর অনেক কিছুই আছে যা মানুষ তাদের সম্পর্কে জানে না। পিরামিডের বিশাল অংশ ব্যাপকভাবে অনুসন্ধান এবং অধ্যয়ন করা হয়েছে, তবে পিরামিডের কিছু অংশ আধুনিক প্রত্নতাত্ত্বিক এবং বিজ্ঞানীদের দ্বারা অস্পৃশ্য রয়ে গেছে। 2017 সালে গবেষকরা সবচেয়ে বড় পিরামিড খুফু স্ক্যান করেছিলেন এবং তাদের আবিষ্কারগুলি আশ্চর্যজনক ছিল। পূর্ববর্তী বছরগুলিতে আবিষ্কৃত 3টি কক্ষ ছাড়াও পিরামিডের নিচে আরও বড় একটি লুকোনো কক্ষ ছিল। কক্ষটিতে প্রবেশের কোনো পথ বা পরিচিত প্রবেশ পথ নেই। মিশরীয়রা কিভাবে এবং কেন পিরামিডে এই সংযোজন করেছিল তা এখনও সম্পূর্ণ রহস্য। এই কক্ষের ভেতরে কি রয়েছে এবং এর উদ্দেশ্য কি ছিল তা সম্ভবত অজানাই থেকে যাবে। অন্যদিকে গিজার দ্য গ্রেট পিরামিডের ছায়ায় অবস্থিত গ্রেট স্ফিংস, এই বিশাল পাথরের কাঠামোটি আশ্চর্যজনকভাবে 240 ফুট লম্বা এবং 66 ফুট উঁচু। স্ফিংসের উৎপত্তি সম্পূর্ণ অজানা। একসময় যুক্তিসঙ্গত ধারণা করা হতো যে মিশরীয়রা পিরামিডের মতো স্ফিংসও তৈরি করেছিল, কিন্তু সম্ভবত তা নয়। মূর্তির গোড়ায় জলের ক্ষয় স্ফিংসের জন্ম প্রায় 7000 খ্রিস্টপূর্বাব্দে। এর থেকে বোঝা যায় যে প্রাচীন মিশর প্রাথমিকভাবে যা ধারণা করা হয়েছিল তার চেয়ে অনেক পুরনো।
অথবা একইভাবে উন্নত কোনো পূর্ববর্তী সভ্যতা স্ফিংস তৈরি করেছিল। কেন বা কে স্ফিংস তৈরি করেছিল তার প্রকৃত উৎপত্তি এবং উদ্দেশ্য নিয়ে অসংখ্য তত্ত্বের জন্ম দিয়েছে। ভিনগ্রহী স্থপতি থেকে শুরু করে অত্যন্ত উন্নত হারিয়ে যাওয়া সভ্যতা পর্যন্ত। মানুষ হয়তো স্ফিংসের সম্পূর্ণ ইতিহাস কখনোই পুরোপুরি বুঝতে পারবে না। এই সমস্ত শত রহস্যের জট নিয়ে আজও দাঁড়িয়ে আছে পৃথিবীর সব থেকে পুরনো সভ্যতাগুলোর মধ্যে অন্যতম নীল নদের তীরে মিশরীয় সভ্যতা। সত্যি ওর সাথে থাকলে কত না জানা অজানা জিনিসের সন্ধান পাওয়া যায়। তবে আমি জানি যে সে এর থেকেও বেশি জানে। নতুন আরও রহস্যের কথা শোনার ইচ্ছে আমার থাকলেও তখন সেটা হয়ে উঠল না, কারণ তার আগেই বসার ঘরে টেলিফোনটা বেজে উঠল। ও ছুটে গিয়ে সেটা তুলে নিয়ে কানে দেওয়ার সাথে সাথেই শুনতে পেলাম কিছু কথা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ দাসবাবু বলুন। খুন এখনই আসবো বলছেন? রাত 8টা বাজে তো দেখছি। কতক্ষণ লাগবে আমাদের সেখানে পৌঁছতে? আচ্ছা, আমি কি ট্যাক্সি নিয়ে পৌঁছবো? আচ্ছা আচ্ছা, আপনি গাড়ি পাঠাচ্ছেন? হ্যাঁ, তবে ঠিক আছে, আমি আসছি, এক্ষুনি বেরিয়ে পড়বো, তৈরি হয়ে নিচ্ছি। কাউকে কিছু ধরতে বারণ করবেন, সবটা খুঁটিয়ে দেখতে হবে। ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। টেলিফোনের রিসিভারটা নামিয়ে রেখে সে আমার উদ্দেশ্যে বলল, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও ভাইয়া, বাগবাজারের দিকে একটা খুন হয়েছে। দাসবাবু বলেছেন সাহায্য লাগবে। ব্যাপারটা অত্যন্ত ঘোরতর আর রহস্যময়। পুলিশ চেষ্টা করেও ব্যাপারটা উদ্ধার করতে পারছে না, তাই আমায় এক্ষুনি যেতে হবে। তুমি আসছো তো? গাড়ি এই আসলো বলে। এক যাত্রায় যখন পৃথক ফল হয় না, তখন বাড়িতে না বসে থেকে তোমার সাথে যাওয়াই শ্রেয়। তাও নতুন কিছু রহস্যের তো দেখা মিলবে। আরে লেখার জন্য প্লট পেয়ে গেলে তো আরও ভালোই হবে। চলো, দেরি করে লাভ নেই, আমিও তৈরি হয়ে নিচ্ছি। চলো বেরোনো যাক। আমি আরও 5 মিনিটের মধ্যে ভারী পোশাক চাপিয়ে নিতেই প্রায় মিনিট খানেক পর বাড়ির বাইরে জিপের শব্দ শুনতে পেলাম। বুঝতে পারলাম পুলিশের জিপ এসে হাজির। আমরা সেটায় উঠে বসার সাথে সাথেই সেটা ছেড়ে দিল। যে গাড়ি চালাচ্ছে ছেলেটা সদ্য জয়েন করা কনস্টেবল, তবে তার গাড়ি চালানোর হাত বেশ ভালো। ওকে খুনটার সম্পর্কে জিজ্ঞেস করায় সে জানিয়ে দিল সে সেখানে যায়। সে পুলিশ স্টেশনেই ছিল এতক্ষণ। বড় সাহেব টেলিফোনে ওদের নিয়ে আসার জন্য বলেছেন, তাই ওর আজ্ঞা ও পালন করছে। কলকাতা রাস্তায় এখন প্রায় 8:30 বাজার জন্য তেমন একটা ভিড় নেই। গাড়ি আমাদের পৌঁছে দিল সঠিক স্থানে ঠিক 20 মিনিটের মাথায়। আর শীতকাল হওয়ার জন্য পথঘাট মোটামুটি ফাঁকাই বলা চলে। আসলে শীতের বেলা রাত 9টা বাজার সাথে সাথেই সবাই বাড়িতেই ঢুকে যায়, সুতরাং ফাঁকা তো হবেই। তবে আমার মন পড়ে আছে ওই কেসটার ব্যাপারে। আমি জানি সেই স্থানে পৌঁছে এক্ষুনি একটা মৃতদেহ দেখতে হবে। না, আমার তাতে কোনো অসুবিধে নেই। ওর সাথে থেকে কাজ করার দরুন ব্যাপারটা এখন আমার গা সওয়াই হয়ে গেছে। সে যাই হোক, আমাদের গাড়ি থামলো উত্তর কলকাতার পেল্লাই ধরনের একটি বড় বাড়ির সামনে। রাতের অন্ধকারে বাড়ির বাইরে এখনো 2টো পুলিশ জিপ ও 2টো বড় ধরনের গাড়ি দাঁড়িয়ে। কলকাতা শহরে এরকম ফাঁকা আর নিরিবিলি জায়গা খুব কমই আছে। সত্যি বেশ বড় দোতলা একটা বাড়ি। তেমন একটা জাঁকজমক নেই বটে, কারণ পুরনো হওয়ার দরুন বাড়ির রং ততদিনে ফিকে হয়ে গেছে। বড় গেটটা খুলে সামনের সাজানো বাগান দিয়ে এগিয়ে যেতে যেতে চোখে পড়ল ওপরের দোতলার বারান্দার দিকের অংশটায়। অসম্ভব সুন্দর রং বেরঙের ফুলের টব শোভা পাচ্ছে সেখানে। আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলাম। বাড়ির বয়স হলে কি হবে, যার বাড়ি ছিল তার এলেম ছিল তা বলতেই হয়। দেশ বিদেশের দামি দামি ফুলদানি আর ঘর সাজানোর জিনিস দিয়ে পুরো নিচের বসার ঘর ঠাসা। দেখে বোঝাই যাচ্ছে এগুলো শখের জন্য ঘর সাজাতে ব্যবহার করা হয়েছে। দোতলায় যাওয়ার সময় সিঁড়িতে উঠতে উঠতে ও বলল, টাকা থাকলে যে সব দামি দামি জিনিসপত্র কিনে ঘরে সাজিয়ে রাখতে হবে, এটার কারণ আমি বুঝতে পারি না। তবে এইসব দামি আসবাব কিছু চুরি গেছে কিনা এইসব আসবাবপত্র দেখে ঠাওর করতে পারছি না। চলো মার্ডার স্পটটা একবার দেখে আসি। আমরা এগিয়ে গেলাম দোতলার বড় ডাইনিং পেরিয়ে পেছনের বেডরুমের দিকে। ঘরটায় এখন বলা যায় মানুষের মেলা, কারণ এদিক ওদিক ইতস্তত ছড়িয়ে আছে পুলিশের লোক। একজন চাকর গোছের লোককে মেঝেতে বসে কাঁদতেও দেখলাম। আরও ঘরে 3 জন পুলিশ আছে, যারা নিজেদের তদন্তের খুঁটিনাটি কাজ দেখে চলেছেন। পুরো কাঠের পালঙ্কের আশপাশের জায়গাটা একটা সাদা রঙের দাগ দিয়ে ঘিরে ফেলা হয়েছে। আমি জানি এটাকে ডেথ স্পট বলে। ও বলেছিল
এর মানে এখানে খুন হয়েছে, আর এই জায়গায় প্রবেশ বা কোনো জিনিস ধরা ছোঁয়ার জন্য পুলিশের বিশেষ অনুমতির প্রয়োজন হয়। এবার আমার চোখ গেল মেঝের দিকে। সেখানটা তখনও ভেসে যাচ্ছে জমে থাকা লালচে রক্তের দাগে, আর একজন মাঝবয়সী বৃদ্ধ লোক যেন এখনো চিরনিদ্রায় শায়িত আছেন সেখানে। লোকটার চোখ বন্ধ, মুখে মৃত্যু যন্ত্রণার ছাপ স্পষ্ট। বলাই যায় পেছন দিয়ে কেউ ওনাকে ঘাড়ে ছুরি মেরে খুন করেছে। আর সব থেকে একটি আশ্চর্য ব্যাপার দেখে আমরা চমকে গেলাম, কারণ মৃতদেহের পাশের দেওয়ালে রক্তের দ্বারা লেখা কয়েকটা অক্ষর নীল। এটা যে হাতের আঙুল দিয়ে লেখা হয়েছে সেটা আমাদের কাছে স্পষ্ট, তবে খুনি এই রক্তের দাগ দিয়ে নীল লিখে ঠিক কি বোঝাতে চেয়েছে সেটা আমি বুঝতে পারলাম না। ওকে দেখলাম এবার এগিয়ে গেল বডিটার কাছে। প্রায় 5 মিনিট ধরে এদিক ওদিক ভালো করে লক্ষ্য করল, তারপর এগিয়ে গেল দাসবাবুর দিকে। দেখছই তো ব্যোমকেশ, ব্যাপারটা কেমন গোলমেলে। খুনি কিন্তু নিজের নাম দেওয়ালে লিখে গেছে, তাও আবার মৃত ব্যক্তির রক্ত দিয়ে। ব্যাপারটা কেমন বোকা বোকা না? খুনি কি নিজেই ধরা দিতে চাইছে? সেসব নয় বুঝলাম, প্রথমে আপনি আমায় মৃত ব্যক্তির নাম এবং সমস্ত ডিটেলস বলুন, সেটা আগে জানা দরকার। ভদ্রলোকের নাম সত্যানন্দ চ্যাটার্জি, বয়স প্রায় 60-65 কাছাকাছি। বাড়ির লোক বলতে বাড়িতে শুধুমাত্র একজন চাকর। ভদ্রলোক বিপত্নিক ছিলেন, আর খুনটা হয়তো হয়েছে সন্ধেবেলার দিকে। আর যতদূর বোঝা যাচ্ছে খুনি নিজেই ধারালো ছুরি নিয়ে এসেছিল এবং খুন করে সেটি আবার নিয়ে চলে যায়। খোঁজ নিয়ে জানা গেছে সত্যানন্দবাবু বেশ মালদার লোক ছিলেন। একসময় তার ব্যবসা বেশ রমরমিয়ে চলত, তবে এখন তার ভাইপোকে দোকানের দায়িত্ব দিয়ে নিজে এখন ঝাড়া হাত পাচ্ছিলেন। তবে কেউ বা কারা, মানে কেন কোনো আক্রোশে তাকে খুন করলো সেটা বুঝতে পারছি না। ব্যবসায়ী লোকদের এমনিতেই শত্রু থাকে বলে তো শুনেছি, তবে ওই দেওয়ালে লেখা ওই নীলু নামটা অত্যন্ত সন্দেহজনক, কারণ সত্যানন্দবাবু ওনার ভাইপোকে এই নামে ডাকতেন। সত্যানন্দবাবুর ভাইপোর নাম নীলাঞ্জন চ্যাটার্জি, আর আমাদের পুলিশের সন্দেহ অনুযায়ী সেই হয়তো নিজের কাকাকে খুন করেছে। আমি লোকটিকে ধরার জন্য ওর বাড়িতে লোক পাঠিয়েছি, ও এখন আমাদের চোখে আসল কালপ্রিট। যদি সে সোজাসুজি স্বীকার না করে যে সেই খুনটা করেছে, তবে আমাদের অন্য পথ অবলম্বন করতে হবে। আমার মাথায় যদি কিছু চলে তবে সেটা না বলা অবধি আমি ঠিক শান্তি পাই না। হঠাৎ করে এমন সময় আমার মাথায় একটা কথা ঘুরপাক খাচ্ছিল, আমি সেটা বলেই ফেললাম। ব্যাপারটা পুরোটাই আমার নিজেরই অনুমান। আচ্ছা, এটাও তো হতে পারে সত্যানন্দবাবুকে খুনি ছুরি মেরে পালিয়ে যায়, আর ছুরি মারার ফলে সত্যানন্দবাবু আহত হন, আর তিনি নিজেই নিজের খুনিকে চিনতে পেরে তার নাম দেওয়ালে শনাক্ত করে রেখে দিয়ে গিয়েছিলেন, এবং তিনি সেটা দেওয়ালে নিজের রক্ত দিয়ে লিখে গিয়েছে। ও আমার কথাটা শুনে হাসি মুখে বলল, না না বন্ধু, এটা অসম্ভব। একটা লোক যদি আহত হয়, সে যদি তার শরীরের একটুও শক্তি থাকে, সে নিজেকে বাঁচানোর চেষ্টা করবে আগে, দেওয়ালে তার খুনির নাম লিখবে না। এটা যে খুনি নিজের হাতে লিখেছে এটা স্পষ্ট। তবে একটা ব্যাপার দেখে আমি স্পষ্ট বুঝতে পারছি। কি বুঝতে তুমি পেরেছো ব্যোমকেশ? আমার বিশ্বাস যেই খুন করুন না কেন, খুনি কিন্তু বাঁ হাতি বা ল্যাটা, কারণ যে লেখাটা লেখা হয়েছে সেটা বাঁ হাতে লেখা। অপরদিকে যে ছুরিটা বসিয়েছে সেও বাঁ হাতি। এখন এখানে ঘাবড়াবার কিছু নেই। এই বাড়ির যে চাকর, তাকে একবার ডাকুন, আমি একবার তাকে জেরা করতে চাই। ও বলার সাথে সাথেই একজন কনস্টেবল গিয়ে চাকরটিকে ডেকে আনতে গেল। তবে ও পুরো ঘরটা আবার ভালো করে তন্ন তন্ন করে খুঁজে দেখতে লাগলো, আর লাস্টার থেকে 12-13 হাত দূরে খাটের তলায় আবিষ্কার করলো একটা মদের বোতলের ছিপি। এবং সব থেকে আশ্চর্যের ব্যাপার হলো, সেই ছিপিটার মধ্যিখানে একটা ছিদ্র করা। স্পষ্ট বোঝা যাচ্ছে এই ছিদ্রটা কোনো ছুরির আঘাতেই করা হয়েছে। ও সেটা হাতে তুলে নিয়ে একবার দেখে বলল, খুনি অত্যন্ত ধূর্ত। সে যে ছুরিটা ব্যবহার করেছে সেটি ছিল অত্যন্ত ধারালো, তাই সে ছুরিটাই মদের বোতলের ঢাকনার মধ্যে গেঁথে এনেছিল, যাতে তার শরীরে কোনো আঘাত না লাগে। এই ছিপিটাই আমাকে পরে সাহায্য করবে এই তদন্তের
কেসের খুনিকে শনাক্ত করতে। তুমি যেটা বললে সেটা একবার বুঝিয়ে বলবে, কি বলতে চাইছো? এত সহজ ব্যাপার বুঝতে পারলে না? আসলে খুনির ছুরি অত্যন্ত ধারালো ছিল, তাই সেটা যে কোনো সময় তার শরীরে আঘাত হানতে পারত। যে ছুরি সে ব্যবহার করেছে তাতে কোনো বাইরের খাপ ছিল না, তাই বোতলের ছিপিতে সে এটা গেঁথে এনেছিল। ও এই কথাটা বলা শেষ করার আগেই হন্তদন্ত হয়ে দুজন কনস্টেবল ঢুকলো। তারা যে কথাটা বলল সেটা শুনে তো আমরা অবাক। তাদের মধ্যে একজন দাসবাবুর দিকে উদ্দেশ্য করে বলল, স্যার, কেসটা নিতান্তই সহজ। নীলু অর্থাৎ নীলাঞ্জন চ্যাটার্জি তার কাকাকে খুন করেছে। আমরা যখন তাকে গ্রেফতার করলাম, সে প্রথমে অস্বীকার করলেও পরে লোকটা স্বীকার করে যে সেই তার কাকাকে খুন করেছে। আমরা সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করি এবং হাজতে ভরে দিয়ে এসেছি। খুনি যেই ভাইপো নীলাঞ্জন চ্যাটার্জি করেছে সেটা একদম জলের মতন স্পষ্ট। দাসবাবু হাসি মুখে বললেন, বলো কি হে, এত সহজ কেস? আমি খালি খালি ব্যোমকেশকে ডেকে আনলাম, লোকটার বয়ান নিয়ে লোকটাকে আবার একবার জেরা করে দেখা যাক থানায়। চলো তাহলে। ও দাসবাবুর উদ্দেশ্যে বলল, কেসটা এতটা সহজ বলে মনে হচ্ছে না আমার। কেন জানি না আমার মন বলছে এবং আমার চোখ বলছে এই খুনটা সে করেইনি। কি বলো হে ব্যোমকেশ? খুনি নিজে স্বীকার করছে সে খুন করেছে, তুমি বলছো কি সে খুন করেনি? এ যে অসম্ভব ব্যাপার। তবে তুমি তোমার মতো তদন্ত করো, আমি বাধা দেব না। ও প্রথমে এগিয়ে গেল দেওয়ালে লেগে থাকা রক্তের দাগটার দিকে। তারপর দাসবাবুর উদ্দেশ্যে বলল, প্রথমত দেওয়ালে লেগে থাকা রক্তের পরীক্ষা করে দেখুন, আর মেঝেতে পড়ে থাকা সত্যানন্দ বাবুর শরীরের রক্ত পরীক্ষা করে দেখুন সেটা মিলে যাচ্ছে নাকি। আর বডিটা পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করুন, তাতে আমরা আরো কিছু তথ্য জানতে পারবো। তুমি কিন্তু বেকার খাটছো ব্যোমকেশ। এক্ষেত্রে হতাশ হওয়ার প্রবণতা সব থেকে বেশি। হতাশ হতে আমার কোনো অসুবিধে নেই দাসবাবু। আপনি একটা কাজ করুন, ওই চাকরটিকে পাশের ঘরে বসতে বলুন, আমি ওকে কিছু জিজ্ঞাসা করব। তারপর আপনাদেরই সঙ্গে থানায় যাব নীলাঞ্জন চ্যাটার্জির সঙ্গে কথা বলার জন্য। দাসবাবু দেরি করলেন না, সঙ্গে সঙ্গে চাকরটিকে পাশের ঘরে আনার জন্য বলে দিলেন। চাকরটি ঘরে ঢুকতেই আমরা দেখে বুঝতে পারলাম সে অত্যন্ত ভেঙে পড়েছে। সম্ভবত মালিকের এমন অকাল মৃত্যু সে আশা করেনি। চাকরটি অত্যন্ত সাধারণ গোছের এবং নিতান্তই গোবেচারা ধরনের। বুদ্ধির কোনো ছাপ নেই। পরনে সাধারণ ময়লাযুক্ত একটি হলুদ জামা এবং সাদা রঙের ছেঁড়া ফাটা ধুতি। সে যে তার মনিবের এখানে বহু বছর কাজ করেছে সেটা সহজেই অনুমান করা যায়। লোকটি দরজায় কড়া নেড়ে ভীত সন্ত্রস্ত গলায় আমাদের উদ্দেশ্যে বলল, বাবু আসতে পারি? এই পুলিশ সাহেব কইলেন আপনারা নাকি আমাকে ডাকলেন। হ্যাঁ বলুন বাবু, আপনারা কি জানতে চান বলুন। আমরা ওনাকে সামনের একটি চেয়ারে দেখিয়ে বসতে বললাম। ও ওর উদ্দেশ্যে বলল, নমস্কার, আমি একজন সত্যান্বেষী, আর তোমার মনিবের খুনের তদন্ত আমি করছি, তাই যা যা বলবো তার ঠিক ঠিক উত্তরটি দাও। প্রথমে বলো তোমার নাম কি, আর এখানে কত বছর আছো? নমস্কার, আমার নাম দিনু বাবু। মুই এখানে 20 বছর কাম করতেছি বাবু। এই বাবুর কাছে কাম করতেছি। তা দিনু, তুমি কি চাকর হে? তুমি থাকতে ভদ্রলোককে কেউ খুন করে দিয়ে চলে গেল আর তুমি এটা জানতেও পারলে না? বাড়িতে থাকার কথা তো তোমার প্রথমে। না বাবু না, আপনারা ভুল ভাবছেন। যখনই খুনটি হয়েছে আমি তো ঘরেই ছিলাম না। এই সন্ধ্যা তখন 6:15 বা 20 হবে। হঠাৎ করে পুরো বাড়ির কারেন্ট চলে গেল। কিন্তু আমি বাইরে গিয়ে দেখলাম কারেন্ট গেছে শুধু আমাদের বাড়িতে, অন্যান্য সব বাড়িতেই আলো তখন চকচক করছে। কি আর করি, ফিরে গিয়ে বাবুকে কথাটা বললাম। বাবু জানালো কারেন্টের লোকটাকে খবর দিতে। আমি তাই বেরিয়ে যাই বাবুর কথা মতো। তবে বেরিয়ে যাওয়ার আগে আমি দেখতে পাই নীলু বাবু প্রবেশ করেছেন বাড়িতে। আর তিনি এই খুনটা করেছেন বাবু, আমি বুঝতেই পারতেছি। কিন্তু তিনি এটা কেন করলেন বলুন তো, সেটাই তো ঠাউর করতে পারছি না। তার মানে তুমি বলছো খুনের আগে তুমি নীলুবাবুকেই বাড়িতে ঢুকতে দেখেছো? তুমি কি ভদ্রলোকের গলার আওয়াজ বা মুখ দেখেছিলে? না বাবু, অন্ধকার থাকায় আমি খালি গেটের বাইরে দিয়ে বেরিয়ে গিয়েছিলাম, কোনো আওয়াজ দিইনি। আর অন্ধকারে তাকে স্পষ্ট দেখতে পাইনি, খালি বুঝেছিলাম তিনি আসছেন। তাহলে তুমি কিভাবে অনুমান করছো যে নীলাঞ্জন বাবুই বাড়িতে এসে খুনটি করেছেন? অন্য
কোনো লোকও তো হতে পারে। আর এখন তো দেখছি কারেন্টের লাইন এসে গেছে বাড়িতে, তার মানে তুমি বলছো লাইনে গন্ডগোল ছিল আর লোক ছাড়াই এমনি এমনি এটা ঠিক হয়ে গেল? হ্যাঁ বাবু, পুলিশ এসে বাড়ির মিটার ঘর পরীক্ষা করে দেখতে পায়। কেউ ইচ্ছে করে এই লোডশেডিং করার জন্য মিটারের হাতলটা বন্ধ করে রেখেছিল, আর অন্ধকারে খুনি নিজের কাজ ছেড়ে নিয়েছে। আমি যখন ইলেকট্রিকের লোককে খবর দিই, তখন এসে দেখি সব শেষ। তুমি যা বলছো তা যদি সত্যি হয় তবে ব্যাপারটা অত্যন্ত ঘোরতর বলা চলে। ব্যাপারটা বড়ই অদ্ভুত এবং এটিকে পরিকল্পিত মৃত্যু বলা চলে। প্রথমে মিটার ঘরে গিয়ে কারেন্টের মিটার অফ করে দেওয়া হয়, তারপর এমন সময় দেখে খুনি বাড়িতে প্রবেশ করে যখন সত্যানন্দবাবু প্রায় একা। তুমি কি তবে নীলুবাবুকেই সন্দেহ করছো? সেই কি তবে খুনটা করেছে? দেখুন বাবু, নীলাঞ্জন দাদাবাবু মাঝে মধ্যে এই বাড়িতে আসতেন মনিবের সাথে দাবা খেলার জন্য। এই ছোটখাটো বাঘ বিতনটা তাদের মধ্যে লাগতো বটে, কিন্তু তিনি যে তার কাকা বাবুকে খুন করতে পারে এটা আমার কখনোই ভাবনার মধ্যে আসেনি। এটা আমার একেবারে ভাবনার অতীত বাবু। মনিব এমনিতেই ছিলেন বেশ ধনী এবং শৌখিন, নিত্য নতুন জামা কাপড় পরতে ভালোবাসতেন। তিনি এককালে ব্যবসা করে বেশ ভালো মতোই টাকা কামিয়েছেন এবং বিষয় সম্পত্তিও আছে বিশাল। কিন্তু ওনার শুধু ওই একটাই দোষ বাবু, ওনার চরিত্রের দোষ ছিল। সুন্দরী মেয়েদের ভালো চোখে দেখতেন না। তুমি তোমার মনির সম্পর্কে এমন কথা বলছো? ভেবে বলছো তো? হ্যাঁ বাবু, ভেবেই বলছি। তবে মনিব নীলাঞ্জন দাদাবাবুর স্ত্রী নীলিমা দিদিকে একটু সন্দেহ করতেন। ওনার মতে নীলিমা দিদিমণির নাকি পর পুরুষের সাথে সম্পর্ক ছিল এবং তিনি তার সন্দেহের কথা ওনার ভাইপোকে বহুবার বলেছিলেন। তার উপর দিদি বেশ সুন্দরী, তাই নীলি দাদাবাবুর সাথে যদি মনিবের তাকে নিয়ে কোনো ঝগড়া হয়ে থাকে সেটা হলেও হতে পারে বাবু। আর প্রতিশোধ নেবার জন্য নীলুবাবু মনিবকে খুন করেনি তো? এটাও কিন্তু হতে পারে বাবু। সব কথা শুনে ও একটু চিন্তিত মুখে বলল, ঠিক আছে, তুমি এখন আসতে পারো। তবে এই বাড়ি ছেড়ে এখন পালাবার কোথাও চেষ্টা করো না। আমাদের সন্দেহের তালিকায় কিন্তু তুমিও আছো। পরে যে কোনো সময় আবার তোমাকে ডেকে জেরা করা হতে পারে। আমি আরও বেরিয়ে আসলাম। মৃতদেহ তখন তুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আশা করা যায় বডি এখন পরীক্ষা করার জন্য বা পোস্টমর্টেমের জন্য যাবে। সন্দেহজনক কোনো মৃত্যু ঘটলে সেক্ষেত্রে সর্বদা মৃতদেহ পরীক্ষা করা হয়, সেটা আমি আগেই জানতাম। দাসবাবু এতক্ষণ কনস্টেবলকে কিছু একটা বোঝাতেই ব্যস্ত ছিলেন, তবে এবার এই দিকে এগিয়ে এসে তিনি আমাদের উদ্দেশ্যে বললেন, তা ব্যোমকেশ, তোমার এখানকার দেখা দেখি মোটামুটি শেষ তো। চলো তাহলে থানার দিকে যাওয়া যাক। নিরঞ্জন চ্যাটার্জি লোকটাকে একটু খাতির যত্ন করতে হবে, আর তার বয়ান লিখে লোকটাকে কালকেই ভাবছি কোর্টে চালান করে দেবো। লোকটা একজন দাগী আসামি, না হলে নিজের কাকাকে কেউ এইভাবে মারতে পারে? পরিকল্পিতভাবে কারেন্ট কেটে প্রথমে বাড়ি অন্ধকার করে, তারপর চাকর বাড়ি থেকে বেরিয়ে যাবার পর সে কার্যসিদ্ধি করে এখান থেকে চলে যায়। এর কঠিন থেকে কঠিনতম শাস্তির ব্যবস্থা করতে হবে। ও আর কিছু বলল না। এবার আমরা উঠে বসলাম পুলিশ জিপে। মিনিট খানেকের মধ্যে আমরা থানায় পৌঁছালাম। থানার বেশিরভাগ পুলিশই ওর চেনা এবং ওরা ওকে সম্মানও করে খুব। আমরা এগিয়ে গেলাম লকআপের দিকে, যেখানে নীলাঞ্জন বাবুকে রাখা হয়েছে। আমরা যখন থানায় প্রবেশ করেছি তখন অনেক রাত। এমনিতেই শীতের রাত, গা হাত পা কেমন যেন কাঁপুনি দেওয়ার জোগাড়। ওকে তো দেখলাম শরীর গরম রাখার জন্য নিজের 2 হাত দুটো ঘষতে। থানার ঘড়িতে দেখতে পেলাম রাত তখন প্রায় 11:30টার কাছাকাছি। কেস সলভ করার খাতিরে আমাকে এবং ওকে অনেকবারই এরকম রাতের বেলা বাড়ির বাইরে বের হতে হয়েছে এর আগে। সে যাই হোক, অন্ধকার লকআপের ভিতর আমরা যখন প্রবেশ করলাম, সেটিকে প্রথমবার দেখে যেন আমাদের মনে হলো যে জীবন্ত নরকের ঠিকানা। পৃথিবীর সমস্ত অন্ধকার যেন এখানে একসাথে হয়ে জমা হয়েছে। প্রতিটা কুঠুরিতে খালি জ্বলছে একটি করে ছোট বাল্ব। প্রতিটি জেলখানা গঠিত শত শত লোহার শক্ত রডের মাধ্যমে, এবং তার ভিতরে অবস্থান করছে কিছু মানুষরূপী পশুর দল।
আমরা জেলারের ঘরে গিয়ে বসলাম। সেই ঘরটিতে আসবাবপত্র বলতে কিছুই নেই, খালি অবস্থান করছে একটা লোহার টেবিল এবং তার চারপাশে 4টে চেয়ার। ঘরটি পুরোপুরিভাবে শব্দ নিয়ন্ত্রক। এই ঘরটিতে কথা বললে বাইরে যে কোনো শব্দ যাবে না সেটি আর বলে দিতে হয় না। আমি ও এবং দাসবাবু একটি চেয়ার টেবিলের এক প্রান্তে নিয়ে বসলাম, অপর প্রান্তে একটি চেয়ার ফাঁকা রাখলাম আসামির জন্য। যদিও তাকে এখনো আসামি বলা চলে না, সে এখন অভিযুক্ত। পুলিশ যদিও তাকে সম্পূর্ণভাবে অপরাধী ঘোষণা করে দিয়েছে। মিনিট খানেক এইভাবে চলার পর ঘরে প্রবেশ করলো একজন লোক। লোকটার চুল ইতস্তত এবং মুখ চোখ বিধ্বস্ত। বোঝাই যায় এই লোকটার উপর দিয়ে পুলিশি জেরার ফলে বেশ মানসিক চাপ গেছে। হাতে এবং শরীরে অনেক জায়গায় কালশিটের দাগ দেখে বোঝা যাচ্ছে হয়তো বল প্রয়োগও হয়েছে এনার উপর সত্য বার করার জন্য। দাসবাবু লোকটাকে সামনে চেয়ারটা দেখিয়ে দিল সেখানে বসার জন্য। তারপর কেমন যেন একটা অদ্ভুত ফিকফিক করে আমাদের দিকে চেয়ে হিংস্র হাসি লাগতে লাগলো দাসবাবু। তারপর লোকটার দিকে কড়া গলায় বলল, নীলাঞ্জন চ্যাটার্জি, তুমি যে খুনটা করেছো সেটা আমরা জানতে পেরে গেছি। সমস্ত সাক্ষ্য প্রমাণ এখন তোমার বিরুদ্ধে। তুমি যা করেছো সেটা আমাদের সামনে স্বীকার করো। নিজের কাকাকে খুন করতে তোমার হাত কাঁপলো না স্কাউন্ড্রেল? ব্যোমকেশ দাসবাবুর দিকে একবার তাকিয়ে বলল, দাসবাবু, আমরা এখানে ওনার বয়ান নিতে এসেছি, ওনাকে আপনি বেশি চাপ দেবেন না। ঠিক আছে দাসবাবু, ওনাকে পুরো ঘটনাটা নিজেকে বলতে দিন। কি জানতে চাস সালা? কতবার বলবো যে আমি খুন করেছি? মারবি? হ্যাঁ, আমাকে মারবি? মেরে ফেল সালা, মেরে ফেল। এই কালো দাগগুলো ফেলেছিস মেরেই তো সালা। দে একেবারে শেষ করে দে, আমাকে একেবারে শেষ করে দে। ওকে দেখেছি সে যে কোনো গুরুত্বপূর্ণ মুহূর্তে নিজেকে অত্যন্ত শান্ত রাখতে পারে। অপরজন হাজারো অপমান করলেও সে চুপচাপ সেটা সহ্য করে আসল সত্যটা বের করে আনার জন্য। ও এবারে শান্ত গলায় বলল, আমি একজন গোয়েন্দার, আমার চোখ ফাঁকি দেওয়া এতটা সহজ ব্যাপার নয়। তুমি যে খুনটা করনি সেটা আমার কোনো সন্দেহ নেই, তবে কেন তুমি নিজের ঘাড়ে খুনির দোষটা নিচ্ছ? এই তুই আবার কে রে? একবার এত মেরেও স্বাদ মেটেনি না? হ্যাঁ, কে বলেছে আমি খুন করিনি? আমি নিজের এই হাত দিয়ে খুনটা করেছি, বুঝেছিস? কাকা সালা আমার বউকে উল্টো পাল্টা কথা বলবে আর আমি ওকে ছেড়ে দেব? আমার বউ পর মরদের সাথে? হ্যাঁ, এই কথা বলার ক্ষমতা কে দিল ওকে? তাই সালা ওই বুড়োকে শেষ করে দিয়েছি। বেশ করেছিস সালা। ও এবার অত্যন্ত সন্দেহের সাথে প্রশ্ন করল, তুমি যখন বলছো তুমি খুনটা করেছো, তবে বলো কোন হাতে সেটা করেছো তুমি, আর কিভাবে কি দিয়ে করেছো খুনটা তুমি? প্রশ্নটা করার সাথে সাথে যে প্রশ্নের উত্তর আমাদের দিকে ধেয়ে এলো সেটার জন্য আমরা কিছুতেই প্রস্তুত ছিলাম না। কারণ নীলাঞ্জন চ্যাটার্জি চিৎকার করে বলে উঠল, কোন হাত দিয়ে খুন করব মানে? আমার ডান হাত কি ভাঙা নাকি? এই হাত দিয়ে আমি নিজে বন্দুক ছুঁড়েছিলাম। এক গুলি আর সালা সব শেষ, বুড়ো শেষ সালা। ও দাসবাবুর দিকে হাসি মুখে তাকিয়ে বলল, খালি মেরে আর ভয় দেখিয়ে সত্য বের হয় না দাসবাবু। সব তো এখন জলের মতো পরিষ্কার, খুনে করেনি। সম্ভবত একে কেউ LSD জাতীয় ড্রাগ দিয়েছে, তাই সে ভুলভাল বকছে। কাল সকাল হতে হতে ওনার নেশা নেমে যাবে। এমন কিছু ড্রাগ হয় যা স্বল্প সময়ের জন্য ব্যবহার করলে তা মানুষের বুদ্ধি করে তোলে একজন হিংস্র পশুর মতো। কাল ওনার অবস্থা সঠিক হলে আবার একবার সকালে বয়ান নেবেন, দেখবেন লোকটাকে একজন অন্য মানুষ পাবেন। তবে কথা হলো, ওনাকে LSD জাতীয় ড্রাগ দিল কে? লোকটা যে নিজেই সেটা কিনে পাবে না সেটা আপনাকে আশা করি বলে দিতে হয় না। সাধারণত এই সমস্ত ড্রাগ কলকাতার পুরনো হিপি পাড়ার দিকে বা পুরনো গলিতে স্মাগলাররা কেনা বেচা করে। ঠিক আছে, ওনাকে এখন রেস্ট দিন। আমাদের কাজ ততক্ষণে শেষ, তাই আমরা লকআপ দিয়ে বেরিয়ে আসলাম। তবে বেরোনোর সময় নীলাঞ্জন বাবুর চোখ আমাদের দিকে তুলে চিৎকার করে বলে উঠল, না না না, আমি খুনটা করেছি। কি করবি করে নে। এই দেখ দেখে নে। এই হাতে যখন ওই তীক্ষ্ণ ধার ছুরিটা বসিয়েছিলাম ওই বুড়োটার কাঁচা নরম মাংসের ভিতর, কি সুখ! ওই লাল রঙের টুপ টুপ করে পড়তে থাকা রক্তের ধারা যখন আমার হাত বেয়ে গড়িয়ে পড়ছিল, যেন মনে হচ্ছিল আমি এই দুনিয়ার অধীশ্বর। এখন আমি সব, ওই বুড়োর সব সম্পত্তির মালিক এখন আমি সালা। ওই বুড়ো বলে কি
আমার বউটার নাকি চরিত্রের দোষ রয়েছে। তোর ছিল শালা, তোর ছিল চরিত্রের দোষ শালা, তোর চরিত্রের দোষ, তাই তোকেই খতম করে দিয়েছি সুরের বাচ্চা। এবার ওপরে গিয়ে দেখবি আমার বউকে। এই এই তুই গোয়েন্দা না পুলিশ? শালা ক্ষমতা থাকলে আমার এখনই ফাঁসি দিয়ে দেখিস শালা। তোর যা ইচ্ছা করার তুই করে নে, আমি আর কিচ্ছু বলবো না, কিচ্ছু না। ভাগ শালা এখান থেকে, ভাগ। আমাকে এখন একা থাকতে দে, এখন ভাগ এখান থেকে শালা সুরের বাচ্চা, ভাগ। দাসবাবু আবার আমাদের দিকে তাকালেন। ও খালি বলল, লোকটা ভুল বকবে এখন, ওকে নিজের কথা বলতে দিন। আমার যা বোঝার বোঝা হয়ে গেছে, অনেক রাত হয়েছে, আমি এবার বাড়ি দিকে যাব। কাল নতুন করে সকাল সকাল কেসটা নিয়ে বেরোবো। আমার একটু চিন্তা করার আছে, ব্যাপারটা বেশ ঘোরালো। চলো, আমি যখন তোমাদের সঙ্গে করে নিয়ে এসেছি, এই রাতের বেলাও তোমাদের পৌঁছে দেওয়ার দায়িত্বও আমার। এমনিতেই রাত 12টার উপর বাজে, এখন ট্যাক্সি পাবে না, আমি জিপে করে পৌঁছে দিচ্ছি, তোমরা এসো আমার সাথে। তাহলে তো বেশ ভালোই হয় দাসবাবু। হ্যাঁ, এর জন্য আপনাকে আমার এত ভালো লাগে। এই শীতের রাতেও আপনি আমাদের বাড়ি পৌঁছে দিচ্ছেন, কি বলে যে ধন্যবাদ দেব আমার আর বলার ভাষা নেই। কাল কিন্তু আমাদের আবার এই কেসটার ব্যাপারে একটু বেরোতে হবে। তুমি যখন বলছো লোকটা নির্দোষ, তবে একটা সুযোগ দিয়েই দেখা যাক লোকটাকে। আসল খুনিকে যতটা সম্ভব তাড়াতাড়ি ধরতে হবে আমাদের। সেই দিন রাতে দাসবাবু নিজে জিপে করে রাত 12:30 নাগাদ আমাদের বাড়ি ছেড়ে এসেছিলেন। রাতে খাওয়া দাওয়া করে আর শরীরে শক্তি ছিল না, তবে ওকে দেখলাম সিগারেট জ্বালিয়ে খাটের পাশে পায়চারি করছে। আমি বুঝলাম ও নিজের মাথায় সব ঘটনাগুলোকে গুছিয়ে রাখছে। রহস্য যে ভীষণ রকমের জটিল হয়ে উঠছে সেটা আর বলে দিতে হয় না। এমন অদ্ভুত কেস আমাদের জীবনে এই প্রথম, যেখানে একজন নির্দোষ মানুষ নাকি নিজেকে খুনি বলে ফাঁসাতে চাইছে। সেটার অবশ্য কারণ আছে, কারণ ও আমায় বলেছিল, এই সমস্ত ড্রাগ যদি কোনোভাবে মানুষের শরীরে প্রবেশ করে তবে তার চিন্তা শক্তি হ্রাস পায়, আর সে ভুলভাল অনেক অদ্ভুত আচরণ করতে থাকে। তবে কয়েক ঘন্টা পর সে ড্রাগের এফেক্ট শরীরে শেষ হতে থাকলে মানুষ আবার সুস্থ হয়ে ওঠে। আর এই সমস্ত ড্রাগ যদি কেউ প্রতিনিয়ত গ্রহণ করে তবে তার মস্তিষ্কের বিকৃতি ঘটা অসম্ভব কিছু নয়। এইসব ড্রাগ একদমই সরকারের তরফ থেকে নিষেধাজ্ঞা জারি করে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে কিছু স্মাগলার আছে যারা শহরের অন্ধকারে এই বিষ বহু টাকার বিনিময়ে মানুষের হাতে তুলে দিচ্ছে। সে যাই হোক, তারপর আর সেই রাতে আমাদের আর কোনো কথা হয়নি। ক্লান্ত শরীরে বিছানায় পড়ার সাথেই ঘুম চলে এসেছিল। আগের দিন রাতে এতক্ষণ বাইরে থাকার জন্য আজ সকালে ঘুম ভাঙলো অনেক দেরিতে। পরের দিন সকালে যখন ঘুম থেকে উঠলাম তখন প্রায় বেলা 8:30টার কাছাকাছি। ও কিন্তু সকালে ঘুম থেকে উঠতে দেরি হয় না, কারণ সে রোজ ভোরে উঠে হয়তো প্রাতঃভ্রমণে বের হয় অথবা যোগব্যায়াম করে। আমি উঠে ওর খোঁজ করতেই দেখি ও নিজের যোগব্যায়াম এবং মনোসংযোগ শেষ করে ফেলেছে। সকাল সকাল পুটিরাম তখন চায়ের টেবিলে চা দিয়েছে। তবে এখন দেখলাম ও সকালে স্টেটসম্যান নিউজ পেপারটা খুলে এদিক ওদিক উল্টাচ্ছিল। আমি তৎক্ষণাৎ ওকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, আমরা তো জেলেও গেলাম, নীলাঞ্জনবাবুর বয়ানও নিলাম, আশা করি নীলাঞ্জনবাবু আজ সকালে পুরোপুরি সুস্থ। ড্রাগ এফেক্ট ওনার কেটে যাওয়ারই কথা, তবে আজ আমাদের কর্তব্য কি? ও কোনো কথা না বলে নিজের পকেট থেকে বার করে আনলো একটা সিগারেট, তারপর সেটা জ্বালিয়ে একটা সুখ টান দিয়ে বলল, নীলাঞ্জনবাবু এখন সুস্থ হয়েছেন বটে, কিন্তু আমার বিশ্বাস উনি এখন ড্রাগ এফেক্টের জন্য অত্যন্ত ক্লান্ত থাকবেন এবং মাথা অতটা কাজ করবে না। সুতরাং ওনাকে জেরা করার কাজটা পুলিশই করুক। ততক্ষণে আমরা এখন একবার নীলিমা দেবীর বাড়ি থেকে ঘুরে আসি। ভদ্রমহিলা যে ওই তদন্তের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেটা আশা করা যায়। দেখা যাক, তৈরি হয় না, ব্রেকফাস্ট করেই বেরোতে হবে। দাসবাবু কাল আমাদের ঠিকানাটা বলেই দিয়েছিলেন, তাই ব্রেকফাস্ট করে ট্যাক্সি নিয়ে যখন আমরা পৌঁছলাম বাজারের সামনে, তখন বেশ লোকের ভিড়। এই বাজারে লোকজনের আনাগোনা বেশ ভালোই বলতে হয়। তবে সারি সারি দোকানের মধ্যে জিজ্ঞেস করে নীলাঞ্জন চ্যাটার্জির দোকান খুঁজে পেতে তেমন একটা বেগ পেতে হলো না। ও একজন বয়স্ক দোকানদারের কাছে কিছু খবর নেওয়ার জন্য জিজ্ঞেসও করেছিল। আচ্ছা চাচা, তুমি নীলাঞ্জন চ্যাটার্জির দোকানটা কোথায় বলতে পারো? তা তো বলতে পারবো না। কেন বাবু? ওই যে বড় লোহার আর স্টিলের বর্তনের দোকানটা দেখছেন, সাথে দোতলার বাড়ি,
ওটাই। চাচা যেদিকে আঙুল দেখালো সেই দোকানটা এখন বন্ধ, সেটাই স্বাভাবিক। তবে দোকানের গা লাগোয়া বাড়িটাই যে ওনার সেটা আমরা জানতাম না। ও চাচাকে আবার প্রশ্ন করলো, আচ্ছা চাচা, নীলাঞ্জন লোকটা কেমন লোক ছিল বলো তো? মদ বা খারাপ কিছু নেশা? না না, বেটা আমাদের বেশ ভালোই আদমি ছিল। ওর মতন সজ্জা দিলের আদমি পাওয়া যায় না। তোমরা বুঝি পুলিশের লোক? আমি বলি কি, তোমরা খালি খালি ওকে সন্দেহ করছো। ও খুন করতে পারে না। আরে দিদিমণি অর্থাৎ নীলিমা চ্যাটার্জি কেমন বলে আপনার মনে হয়? দিদিমণিও বেশ ভালোই, তবে বেটার ব্যবসা এখন 1 বছর ধরে খারাপ যাচ্ছিল। কিন্তু দিদিমণি দেখতাম সব সময় লাগাতার সুন্দর সুন্দর নতুন শাড়ি গয়না পরে বাড়ি থেকে বের হয়েছে। তো আমাদের বাজারের লোকরাও সন্দেহ করতো বটে, কিন্তু আমার মনে হয় বেটার কাকার তো বড় লোক ছিল, ওই বুড়োই হয়তো ওদের টাকা দিয়ে সাহায্য করতো, তাই এত ভালোভাবে দিন কাটছে। কাল পুলিশ যখন বিকালে ওকে তুলে নিয়ে গেল তোমরা তখন দেখেছিলে? না না বাবু, আমাদের দোকান বিকেলের দিকে তেমন একটা চলে না। বাজারে সকালে যতক্ষণ খোলা রাখতে পারি ততক্ষণই বিক্রি বাট্টা হয়। আমরা তো দুপুরেই দোকান বন্ধ করে দিই। তবে আমার মন বলছে বেটা খুন করেনি, তবে ওকে ফাঁসানো হচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ চাচা। বলে ও এগিয়ে গেল আরও কয়েকটা দোকানের দিকে। প্রত্যেকেরই চাচার বলা কথাগুলোই বলল, তাই আরও সময় নষ্ট করলো না। এবার সে এগিয়ে গেল দোতলা বাড়িটার সদর দরজার দিকে। সেই বাড়ির নিচে সদর দরজায় কলিং বেল দেখে আমরা ওটাই প্রেস করলাম। তখন মিনিট খানেক সব চুপচাপ। তবে কিছুক্ষণ অপেক্ষা করার পর ভেতর দিয়ে এক মিষ্টি মহিলা কণ্ঠে উত্তর এলো, কে? একটু দাঁড়ান, আমি খুলছি। আমি আরও একে অপরের দিকে তাকালাম। তবে বেশি সময় অপেক্ষা করতে হয়নি। ঘরের দরজা খোলার শব্দ হতেই বেরিয়ে এলেন একটি নীল শাড়ি পরিহিতা মহিলা। মহিলার গায়ের রং দুধে আলতা বলতে হয়, মুখের গড়ন বেশ সুশ্রী। এক কথায় ভদ্রমহিলাকে অত্যন্ত সুন্দরী বলা চলে। একবার দেখলে যেন চোখ সরিয়ে নেওয়াই যায় না। ইনি যে নীলিমা চ্যাটার্জি সেটা বলে দিতে হয় না। আমাদের দেখে তিনি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। ও একটু কেশে নিয়ে সোজাসুজি বলল, নমস্কার, আমি একজন গোয়েন্দা, আর আমরা পুলিশের তরফ থেকে কাজ করছি। আর আমরা আপনার স্বামীর খুনের ব্যাপারে একটু কথা বলতে আর ঘরটা সার্চ করে দেখতে এসেছি। ভেতরে আসতে পারি? পুলিশের লোক কথাটা শোনার পর ভদ্রমহিলা কেমন জানি ভয়ে আটকে উঠলেন। একসময় যেন খেয়াল করলাম ভদ্রমহিলার সুন্দর মুখখানি যেন একটু ভীত সন্ত্রস্ত হয়ে গেল। তিনি কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, আচ্ছা, আপনারা? হ্যাঁ হ্যাঁ, আপনারা পুলিশের লোক? আসুন আসুন, আপনারা ভিতরে আসুন, বাইরে কেন দাঁড়িয়ে থাকবেন? ভদ্রমহিলার কণ্ঠে যেন একটা ভয়ের ছাপ লক্ষ্য করা যাচ্ছে। ওনার পেছন পেছন হাঁটতে হাঁটতে ও আর আমি ওনার সাথে একটা বসার ঘরে গিয়ে ঢুকলাম। সেখানে একটা সোফা দেখিয়ে দিয়ে আমাদের বসতে বললেন তিনি। বসতেই মহিলা কাঁদো কাঁদো স্বরে বললেন, আপনারা আমার মনের অবস্থা এখন বুঝতেই পারছেন। যার স্বামী খুনের দায়ে জেলে বন্দি, তার অবস্থা এমন হওয়া স্বাভাবিক। তবে আমি আপনাদের একটা কথা বলে আশ্বাস দিতে পারি, আমার স্বামী খুন করেনি। ও একদম নির্দোষ। ওকে ফাঁসানো হচ্ছে। আপনারা ওকে ছেড়ে দিন দয়া করে। সমস্তটা কেউ না কেউ প্ল্যান করে ওকে ফাঁসাচ্ছে। আপনারা দয়া করে আসল অপরাধীকে গ্রেফতার করুন। আপনার মনের অবস্থাটা আমি বুঝতে পারছি নীলিমা দেবী। আর আপনার স্বামী নির্দোষ সেটা প্রমাণ হবে আদালতে, আর সেটা করতে একজন ভালো উকিল লাগবে। তো সেটা কি জোগাড় হয়েছে? আপনি আমাকে এটা ভাববেন না যে আমি ওনাকে খুনি বলেই সন্দেহ করে এখানে এসেছি। আমার কাজ সত্য অনুসন্ধান করা। যদি উনি নির্দোষ হন তবে উনি নিশ্চয়ই ছাড়া পাবেন, এতে চিন্তার কোনো কারণ নেই। আজও তিনি যে নির্দোষ তার প্রমাণ আমি পেয়েছি। হ্যাঁ, উকিলবাবুর সাথে আমার কথা হয়েই আছে। আপনারা না আসলে আমি একটু পরই বেরোতাম ওনার সাথে কথা বলতে। ঠিক আছে, এখন আপনাকে আমরা কয়েকটা প্রশ্ন করব। সমস্ত প্রশ্নের উত্তর সঠিকভাবে দেবেন। তার ফলে আপনার স্বামীর অপরাধ নিরপরাধ বলে কিন্তু প্রমাণ পাবে। আশা করি আপনি আমার সঠিক উত্তর দিতে সহযোগিতা করবেন। অবশ্যই, আমি আপনাদের সব রকম দিক দিয়ে সাহায্য করব। বলুন, আপনি কি জানতে চান? আমার যতটা জানা আপনাদের আমি ততটা বলে সাহায্য করব।
আচ্ছা, কাল সন্ধে 6টার পর নীলাঞ্জনবাবু কোথায় ছিলেন সেটা একটু সঠিকভাবে আমায় বলুন তো। আর কাল তার মানসিক অবস্থা কেমন ছিল? প্রশ্নটা করছি তার একটা কারণ আছে। কাল রাতে আমরা থানায় গিয়ে ওনার সঙ্গে দেখা করি, তবে সেই সময় ওনার মানসিক অবস্থা একদম খারাপ ছিল। সুতরাং আপনি এটা ভালোভাবে বলতে পারবেন নীলিমা দেবী? ভদ্রমহিলা ওর কথা শুনে কি যেন একটু ভাবলেন, তারপর ইতস্তত করে বলা শুরু করলেন। সত্যি কথা বলতে কাল সন্ধ্যার অনেক আগেই উনি বাড়ি থেকে বেরিয়ে যান, আর আমায় বললেন একজন পাওনাদারের থেকে কিছু টাকা বাকি আছে, সেটা আনতে যাচ্ছেন। আর ওনার সেই সময় মানসিক অবস্থা অত্যন্ত স্বাভাবিকই ছিল, কারণ উনি বেরোবার আগে আমি নিজে হাতে তাকে চা করে দিয়েছি। চা খেতে খেতে কথাও হলো আমাদের। একবারের জন্য মনে হয়নি ওই লোকটা খুন করতে পারে কাউকে। হয়তো পুলিশের কোথাও ভুল হচ্ছে। আর তিনি রাতে ফিরলেন কখন তো? আর তখন তার মানসিক অবস্থা কেমন ছিল? বাড়িতে তিনি ফেরেন ওই 8টার কাছাকাছি, তবে এসে যেন ওনাকে একটু ক্লান্ত দেখাচ্ছিল। তবে তারপর থেকেই ওনার ব্যবহারে যেন অদ্ভুত রকমের পরিবর্তন দেখতে পাই। হঠাৎ যেন কিভাবে উনি হিংস্র জানোয়ারের মতো আচরণ করতে থাকলেন, প্রতিটা কথায় যেন রাগে ফেটে পড়তে লাগলেন। আমি ভাবলাম হয়তো বাইরে কোথাও কোনো ঝামেলা করে এসেছেন, তাই হয়তো। তবে তারপরই তো পুলিশ এসে ওনাকে তুলে নিয়ে যান। আমি আর তখন কি বলি বলুন? তবে বিশ্বাস করুন, ও খুনটা করেনি। আচ্ছা, আপনার স্বামী কি মাদক জাতীয় কিছু নিতেন নিয়মিত? অবশ্যই না, উনি একদম ওইসব থেকে দূরেই থাকতেন। তবে মাঝে মধ্যে খুব ইচ্ছে হলে বাড়িতেই নিজে মদ কিনে এনে একাই পান করতেন। চলুন আপনার স্বামীর ঘরটা একটু তল্লাশি চালিয়ে দেখতে চাই, হয়তো সেখানে কিছু প্রমাণ পাওয়া গেলেও পাওয়া যেতে পারে। নীলিমা দেবীর সাথে আমরা এবার যে ঘরে প্রবেশ করলাম সেটা যে একটা বেডরুম তার বলে দিতে হয় না। পুরো ঘরে একটা পুরনো আমলের সেগুন কাঠের খাট, একটা আলমারি এবং একটি সোফা নজরে এলো। ঘরের আসবাবপত্র বেশ অগোছালোই বলা চলে। একভাবে দেখে বোঝা যায় ভদ্রমহিলা নিজে সুন্দরী হলেও ঘরের জিনিসপত্রের যত্ন একদমই করেন না। সেটা ঘরের ওপরে জমে থাকা মাকড়সার ঝুল দেখলে সহজেই আন্দাজ করা যায়। সোফার পাশে পরিপাটি করে সাজানো গোছানো একটা বইয়ের আলমারিও চোখে পড়ল আমাদের। ও সবটাই খুঁজে দেখলো, এদিক ওদিক কোনো দিকই বাদ দেয়নি। তবে শেষে খাটের তলায় 3-4টে একই ব্র্যান্ডের মদের বোতল পাওয়া গেল। ও সেই বোতলগুলোর সাথে তার কাছে থাকা বোতলের ছিপিটা মিলিয়ে দেখল। বুঝতে পারলাম ভদ্রলোক যে ব্র্যান্ডের পানীয় খেতেন এই ছিপিটা সেইটা নয়। মোটামুটিভাবে এখানের কাজ শেষ করে আমরা বেরিয়ে এলাম রাস্তায়। তবে ও বলেই দিল যে আবার তার কিন্তু দেখা করতে আসতে হতে পারে। আমার কেমন যেন মনে হলো নীলিমা দেবী যেন তার স্বামীর গ্রেফতার হওয়ায় তেমন কোনো কষ্ট নেই। উনি খালি দেখাবার জন্য এইসব আমাদের সামনে বললেন। আমি কথাটা ওকে বলতেই সেও সন্দেহ প্রকাশ করে বলল, তাহলে বলছো ভাইয়া মহিলার উপর নজর রাখতে হবে, তাই তো? উনি শুরুতেই বলেছিলেন না উকিলের বাড়ি যাবেন আমরা বেরিয়ে গেলেই। তবে এরা তো তাড়াতাড়ি বাড়ি গিয়ে কাজ নেই, একটু মহিলাকে ফলো করে দেখা যাক, কি বলো? যদি মহিলাকে আমাদের ফলো করতেই হয় তবে ওনার জন্য আমাদের একটি স্থানে অপেক্ষা করতে হবে। আর পুরো বাজারে লুকিয়ে অপেক্ষা করার জন্য একটা চায়ের দোকানের থেকে তো আর ভালো জায়গা হতে পারে না। চলো ভাইয়া, সামনের চায়ের দোকানটা এই বাড়ির একদম সোজাসুজি, সুতরাং সহজেই বাড়ি থেকে কেউ বেরোলে আমরা তাকে দেখতে পাবো। আর এই দোকানটিতে যা লোকের ভিড় তাতে আমাদের সহজে দেখতে তো পারবেই না। তোমার বিশ্বাস কি সঠিক যে উনি এক্ষুনি বের হবেন? উনি তো মিথ্যা কথাও বলতে পারেন আমাদের কাছে। একজন মহিলার স্বামী খুনের কেসে জড়িয়ে আছেন, তখন উনি উকিলের কাছেই যাবেন যখন বলেছেন, তখন যাওয়াটাই স্বাভাবিক বলে আমি মনে করি। আর উনি যদি সেটা না করে তবে তোমার বলা কথাটাই সত্যি বলে ফলে যাবে। অপেক্ষা করতে দোষ কি? আমরা আর সময় নষ্ট করলাম না, যেমন বলা তেমন কাজ। আমরা ওই বাড়িটা থেকে বাজারের মধ্যে থাকা একটি চায়ের দোকান দেখে সেখানে বসলাম। ওকে দেখলাম সবিশেষ উত্তেজিত। তার মানে কি আমরা কেসটার অনেকটা কাছে চলে এসেছি। আমরা দোকানটায় বসতেই ও একটা সিগারেট জ্বালালো। আমি 2 কাপ চায়ের অর্ডার দিলাম। চায়ের কাপে চুমুক দিয়ে এদিক ওদিক দেখে বুঝলাম এ দোকানে বেশ লোকজনের আনাগোনা আছে। টেবিলে চায়ের অর্ডারের থেকেও ডিম পাউরুটি খাওয়ার লোকটাই বেশি। আমি মনে মনে ভাবছি একটা অর্ডার করব নাকি।
ও দেখি গম্ভীর মুখে আমার দিকে তাকিয়ে বলছে, যেটা ভাবছো একদম নয়, চুপচাপ চাটা শেষ করো। সামনে একটা টেলিফোন বুথ আছে, দেখছি, তুমি বসো, আমি একটু একটা ফোন করে আসছি। ও আবার এখন কাকে ফোন করবে? মাথায় প্রশ্নটা ঘুরপাক খেলেও উত্তর একটাই, মাথায় এলো হয়তো পুলিশে খবর দিচ্ছে। দাসবাবু ওর কাজের এমনি খুব বড় ভক্ত, তার উপর কেসটার একদম গুরুত্বপূর্ণ মুহূর্তে যে ওনাকেই ফোর্স নিয়ে আসতে বলা হতে পারে সেটা আমি অনুমান করলাম। আমি চাটা শেষ করে সবে ভাঁড়টা পাশের ডাস্টবিনে টিপ করে মারতে যাব, হঠাৎ করেই একটা জিনিস দেখতে পেলাম। নীলাঞ্জন বাবুর বাড়ির দিক থেকে বাজারের দিকে বেরিয়ে এসেছেন নীলিমা দেবী। ভদ্রমহিলার পরনে তখনও সেই নীল শাড়ি, আর চোখে সানগ্লাস পরে এদিক ওদিক তাকিয়ে সোজা হেঁটে গেলেন একটা গলির দিকে। আমি দেখলাম ও তখন সবে টেলিফোনটা রেখেছে। বুঝতে পারলাম ওর বেরোতে খানিকটা সময় লাগবে, আর মহিলা যদি দৃষ্টিগোচর হয় তবে পুরো প্ল্যান মাটি হয়ে যাবে। তাড়াতাড়ি আমি ভিড়ের মধ্যে মিশে গিয়ে মহিলার পেছন পেছন ফলো করতে শুরু করলাম। আমি জানি ও বেরিয়ে আমায় না দেখে পাশের লোকজনকে জিজ্ঞেস করে ঠিক আমার পেছন পেছন চলে আসবে। বাজারটা বেশ বড়, আর দিনের বেলা লোকজন হওয়ায় মহিলাকে ফলো করতে তেমন একটা বেগ পেতে হয়। উনি হয়তো জানেনই না যে আমি ওনার পেছন পেছন লুকিয়ে তাকে ফলো করছি। হঠাৎ করেই মহিলা এবার বড় রাস্তায় উঠে একটু দাঁড়ালেন, তারপর একটা ট্যাক্সি ডেকে সেটাকে থামিয়ে উঠে বসলেন সেটাই। আমি কি করব ঠাউর করতে পারছি না। শরীরে তখন খেলা করছে এক বিদ্যুতিক স্ফুলিঙ্গ। আমার হৃৎপিণ্ডটা যে উত্তেজনায় প্রচণ্ড জোরে ধুকপুক করছে সেটা আর বলে দিতে হয় না। সামনে ট্যাক্সিটা ছেড়ে দেওয়ার সাথে সাথেই আমার সামনে এসে দাঁড়ালো অপর একটা ট্যাক্সি। এই দৃশ্য যে দেখতে পাবো তা আমি কল্পনা অবধি করি। ভেতর থেকে হাত বার করে দ্রুত গলায় ও বলল, কুইক, গাড়িতে ওঠো। ওই ট্যাক্সিটা পেরিয়ে যাওয়ার আগে ফলো করতে হবে। ভদ্রমহিলা ওই গাড়িটাতেই উঠেছে, আমাদের ওকে ফলো করতে হবে, দাঁড়াবার সময় নেই। আমি অবাক হওয়ার আগেই তাড়াতাড়ি উঠে বসলাম ট্যাক্সিতে। গাড়ির চালক যে একজন অবাঙালি ছেলে সেটা বুঝতে অসুবিধে হলো না, কারণ ও প্রায় চিৎকার করেই বলল, वो पीली 702 टैक्सी को फॉलो करो जल्दी, उसके पीछे पीछे चलो, ओवरटेक करने की कोई ज़रूरत नहीं, पीछे पीछे धीरे धीरे चलो, ठीक है? কেউ যেন সন্দেহ না করতে পারে আমরা ওই গাড়িটাকে ফলো করছি। আমাদের ড্রাইভার ছেলেটির গাড়ি চালানোর হাত বেশ ভালোই দেখলাম। সে ওর কথা মতো সামনে ট্যাক্সিটা থেকে প্রায় 50 মিটার দূরত্বে চলতে থাকলো। ড্রাইভার ছেলেটাও বোধ করি রহস্যের গন্ধ পেয়ে ওর কথা মতো ঠিকঠাকভাবে ফলো করে এগিয়ে নিতে থাকলো সেই ট্যাক্সিটা। তবে আমার মনে তখন খেলা করছিল একটা প্রশ্ন, তাই আমি ওর দিকে তাকিয়ে প্রশ্নটা করতেই যাব তার আগেই ও বলে উঠল, কি ভাবলে যে আমি টেলিফোন করতে করতে তোমার উপর নজর রাখিনি? আমি ইচ্ছে করি তোমার থেকে আরও 10 হাত দূরে থেকে ভিড়ের মধ্যে মিশে তোমাকে ফলো করছিলাম। আমি কাঁচা কাজ করি না, দেখা যাক, আমার অনুমান যদি সঠিক হয় তবে। শহরের ভিড় ঠেলে আগের গাড়িটাকে ফলো করতে আমরা এগিয়ে চললাম সামনের দিকে। ও কিছু একটা বলতে যাচ্ছিল, তবে এবার থেমে গেল, কারণ গাড়িটা একটা পুরনো একতলা বাড়ির সামনে গিয়ে থামল। ও আর না এগিয়ে আমাদের গাড়িটা গলির মুখে থামতেই বলল, তারপর একটা 100 টাকার নোট ছেলেটার থেকে এগিয়ে দিল। মারা অনেক কামে, আমরা নেমে যাচ্ছি, যত তাড়াতাড়ি হবে পাশে টেলিফোন থেকে এই নাম্বারে ফোন করে বলে দাও গোয়েন্দা বাবু এই অ্যাড্রেসে। হ্যাঁ। বেশিরভাগ সময় ও নিজেকে সত্যান্বেষী বলে পরিচয় দেয়, তবে এইবার গোয়েন্দা বলার কারণ হয়তো ড্রাইভার ছেলেটিকে অবস্থার গুরুত্ব বোঝাতে সে এমন বলল। আমি বুঝতে পারলাম এটা দাসবাবুর কার্ড, আর পুলিশ ফোর্স সঠিক জায়গায় আসার জন্য এই ব্যবস্থা করল। আমাদের ট্যাক্সি ভাড়া 20 টাকার বেশি হয়। ও 100 টাকার নোটটা দিয়ে নেমে এলো গাড়ি থেকে, সাথে আমিও নামলাম। ভদ্রমহিলা ততক্ষণে বাড়িতে প্রবেশ করেছে। আগের ট্যাক্সিটা গাড়ি ঘুরিয়ে আমাদের গলির দিক থেকে তীব্র হর্নের শব্দ করতে করতে বেরিয়ে গেল। আমরা দ্রুত গতিতে এগিয়ে গেলাম বাড়িটার পেছন দিকে। বেশ ঝোপঝাড় হওয়া সত্ত্বেও আমরা এগিয়ে গেলাম বাড়িটার একটা বড় জানলা লক্ষ্য করে। বাড়িটাতে বোঝাই যায় দুটো ছোট ঘর রয়েছে, তবে আমাদের ভাগ্য ভালো, কারণ যে জানলার নিচে আমরা বসেছি সেই ঘরেই ভদ্রমহিলার গলার স্বর শুনতে পাওয়া যায়। অপরদিকে ভেসে আসছে অন্য আরেকজন পুরুষ কণ্ঠের স্বর, আর সেটা স্পষ্ট আমাদের কানে এসে ঠেকছে। তোমায় আমি বলেছিলাম না, আমি যেভাবে সবটা সাজাবো মনে হবেই যে খুনটা নীলাঞ্জনই করেছে। এবার আর কিছু সময়ের অপেক্ষা। পুলিশ এতক্ষণে আশা করি ওকে আদালতে হাজির করে দিয়েছে। ও দোষী প্রমাণ হলে
আমাদের সামনের সমস্ত বাধা কেটে যাবে। হ্যাঁ, তারপর তারপর আমি আর তুমি, হ্যাঁ, আর খুনের দায়ে ওর ফাঁসি হলে তো কোনো কথাই নেই। অত আনন্দ বাবার কিছু হয়নি। আজ আমার বাড়িতে দুটো লোক এসেছিল খানা তল্লাশি করতে। ওরা বোধ করি গোয়েন্দা। ঘর খুঁজে তেমন কিছু পাইনি, তবে আমার বেশ ভয় করছে। ভয়ের কি আছে? আচ্ছা, তোমায় যে ওষুধের পুড়িয়াটা দিয়েছিলাম সেটার কাগজটা ফেলে দিয়েছো তো? সেটা কিন্তু সাধারণ জিনিস না, ওটা একটা ড্রাগ। কোনোভাবে সেটা যেন পুলিশের হাতে না পড়ে। সে আমায় বলতে হবে না, তবে এখন শুধু সময়ের অপেক্ষা। আমরা এতক্ষণ চুপচাপ বসে ওদের কথা শুনছিলাম। তবে শেষের কথাটা শেষ করার আগেই বাড়ির বাইরের দিক থেকে 3-4টে ভারী মোটর জিপের শব্দ শোনা গেল। আমরা বুঝতে পারলাম যে সঠিক সময় উপস্থিত। দাসবাবু তার দলবল নিয়ে চলে এসেছে। ভিতর থেকে মহিলার ভয়ার্ত কণ্ঠে যেন বলতে শুনলাম, বাইরে এতগুলো গাড়ির শব্দ কেন বিপ্লব? পুলিশ আসেনি তো? পুলিশ? পুলিশ আসবে কি করে? হ্যাঁ, আমার বাড়ির ঠিকানা আর আমার ব্যাপারে তো পুলিশ জানতেই পারার কথা নয়। এই সালি, এই তোর পেছন পেছন গোয়েন্দারা আমার বাড়ি অবধি পৌঁছে যায়নি তো? এই, আমি বুঝতে পারছি না বিপ্লব। কথাটা শেষ হওয়ার আগেই ও তার পকেট থেকে বার করে এনেছে একটা পিস্তল। সেটা এখন সামনের দিকে তাক করা। দ্রুত গতিতে দৌড়ে গিয়ে সে বাড়ির সদর দরজার গায়ে ধাক্কা দিতেই সেটা খুলে গেল। আমি আর পেছন থেকে দাসবাবুও তার দলবল প্রবেশ করলাম। বাকি পুলিশদের হাতেও তখন উঠে এসেছে তাদের পিস্তল। দাসবাবু চিৎকার করে ঘরের বাইরে দিয়ে বলল, ভিতরে যেই আছো নিজেকে পুলিশের হাতে আত্মসমর্পণ করো। পুলিশ তোমার বাড়ি চারিদিক থেকে ঘিরে ফেলেছে, পালাবার পথ নেই। তোমাদের ষড়যন্ত্র আমরা ধরে ফেলেছি। এখন চুপচাপ ধরা দাও, না হলে এই বন্দুকের গুলি তোমাদের খুলি উড়িয়ে দেবে। ও ধীর গতিতে ঘরের দিকে এগোতে এগোতে বলল, বিপ্লববাবু কোনো ভুল পদক্ষেপ নেবেন না, তাহলে কিন্তু আমি গুলি ছুড়তে বাধ্য হব। ওর কথা শেষ হওয়ার আগেই বিপ্লব বলে লোকটা তার পাশে থাকা নীলিমা দেবীর দিকে যেন আহত বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল। লোকটা নীলিমা দেবীকে জাপটে ধরেছে, আর তার হাতে উঠে এসেছে একটা ছুরি। আর সেই ছুরি এখন শোভা পাচ্ছে নীলিমা দেবীর গলায়। আমরা বুঝতে পারছি আততায়ী নিজেকে বাঁচানোর জন্য নীলিমা দেবীকে টোপ হিসেবে ব্যবহার করতে চাইছে। এই সালি, তোর জন্য আমার বাড়ির কথা পুলিশ জানতে পারলো। তোর জন্যই আমি ধরা পড়লাম। আমার তো প্ল্যান সব সব ভেস্তে দিলি তুই, সব। তোকে আমি শেষ করে ফেলবো। এখন তুই আমাকে বাঁচাবি? হ্যাঁ বিপ্লব, তুমি না নীলিমাকে ভালোবাসতে? এটা তোমার ভালোবাসার নমুনা। এত সব খুন সবই তো ওনাকে পাওয়ার জন্য। তুমি এই উপায় কেন? তুমি যদি সত্যিকারে ভালোবেসে থাকো তবে তুমি নীলিমা দেবীকে মারতে পারো না। না না না, আমি ভালোবাসতাম খালি ওর সুন্দর নরম শরীরটা। আমার চোখে দেখ জানোয়ার, কি দেখতে পাচ্ছিস? কোনো ভালোবাসা আছে? ওকে মেরে ফেলতে আমার একবারও হাত কাঁপবে না, একবারও না। যে যেখানে আছো বন্দুকগুলোর নিচে ফেলে দাও বলছি, না হলে ওকে শেষ করে দেবো, একদম শেষ করে দেবো। বলেই বিপ্লব নিজের ছুরিটার ওপরের অংশ নীলিমার গলার দিকে বাগিয়ে ধরল। দাসবাবু চিৎকার করে বলল, না না, তুমি ছুরি চালাবে না, আমরা বন্দুক রাখছি নিচে। বন্দুকগুলো এখন নিচে পড়ে, আর আমরা অস্ত্রহীনের মতো দাঁড়িয়ে মাথার ওপর হাত তুলে স্যারেন্ডার করার ভঙ্গিতে। এখন কি হবে তার কোনো আন্দাজ কারো কাছে নেই। হঠাৎ করেই বিপ্লব মহিলার গলায় ছুরি ধরে 1 পা 2 পা করে এগিয়ে যেতে লাগলো সদর দরজার দিকে। সদর দরজার খুব কাছে পৌঁছেই আমরা অনুমান করতে পারলাম যে ও কি করতে চাইছে। তীব্র গতিতে আমি আমার সামনে পড়ে থাকা বন্দুকটা ভায়ার দিকে ছুড়ে দিল। ও এক হাতে সেটা ক্যাচ করে তাক করলো দরজার দিকে। বিপ্লব এক মুহূর্ত সময় নষ্ট না করে নীলিমা দেবীকে ঘরের দিকে ঠেলে দিয়ে তাড়াতাড়ি দরজাটা দরাম করে বন্ধ করে পালিয়ে যেতে চেষ্টা করলো। বিপ্লবের উদ্দেশ্য ছিল সে নীলিমা দেবীকে আমাদের সামনে দেওয়ালের মতো দাঁড় করিয়ে দিতে, যাতে আমরা ফায়ার না করতে পারি, আর সে সেই সুযোগে পালিয়ে যাবে। সে খানিকটা সফল হয়েও ছিল, তবে ও যে কতটা ছটপটে আর দ্রুত তার প্রমাণ আমি আগেই পেয়েছি। সে দরজাটা খুলে ছুটে এগিয়ে গেল পাঁচিল টপকে যেদিকে বিপ্লব বলে লোকটা এগিয়ে গেছে। কয়েক সেকেন্ডের অপেক্ষা, আর আমরা শুনতে পেলাম একটা কানে তালা লেগে যাওয়া বন্দুকের গর্জন।
আর তার সাথে ভেসে এলো একটা আর্তচিৎকার। সেটা যে বিপ্লবের গলা দিয়ে বেরিয়েছে সেটা আর বলে দিতে হয় না। লোকটার পায়ে গুলি ছুঁড়েছে ভায়া, তাই সে দৌড়তে না পেরে সেইখানেই বসে পড়েছিল। নীলিমা দেবী ও বিপ্লব সামন্ত দুইজনই গ্রেফতার হয়েছে। আর যে ছুরি বিপ্লব সামন্ত নীলিমা দেবীর গলায় ধরেছিল সেটা দিয়েই সে খুনটা করেছিল লোকটা স্বীকার করেছে। আর তার বাড়ি থেকে পাওয়া গেছে একটা বিদেশি মদের বোতল, সেটার ছিপি হুবহু ওর কাছে থাকা ছিপিটার কাছে মিলে গেছে। সুতরাং সেই যে খুনি তা আর প্রমাণ করতে বেশি অসুবিধেই হবে না। আমরা বাড়িতে ফিরে এলাম। পরের দিন পেপারে বড় বড় হরফে বের হয়েছে দেখলাম, স্বামীকে খুনি সাজিয়ে আততায়ী প্রেমিককে নিয়ে ঘর বাঁধার চেষ্টা। সত্যান্বেষী ব্যোমকেশ বক্সির বুদ্ধির দ্বারা কেসের সমাধান। আমি ওকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তবে লোকটা খুনটা করলো কিভাবে? আর দারোয়ান তো বলেছিল সে নীলাঞ্জনবাবুকেই দেখেছিল রাতের বেলা অন্ধকারে। ভায়া হাসি মুখে বলল, বিপ্লব বলে লোকটা যে নিজের প্রেজেন্স অফ মাইন্ডের ভালো ব্যবহার করেছে সেটা তোকে বলে দিতে হয় না আশা করি। প্রথমে সে বিকাল বিকাল নাগাদ চুপটি করে ঘাপটি মেরে বসেছিল সত্যানন্দবাবুর বাড়ির নিচে, আর অন্ধকার হতেই সে বন্ধ করে দেয় বাড়ির ইলেকট্রিক লাইন। বাড়ি অন্ধকার থাকায় সত্যানন্দবাবু তার চাকরকে লোক ডাকতে পাঠায়, আর সেই সুযোগটা কাজে লাগিয়েই সে তার কাজটা সারে। আর সময় থাকার জন্য সে দেওয়ালে নীলু নামটা রক্ত দিয়ে লিখে যায়, যাতে নীলাঞ্জন বাবুর উপর সব সন্দেহ গিয়ে পড়ে। আর সবথেকে বড় কথা, চাকর দিনু তাকে নীলাঞ্জন বাবু বলে ভুল করেছিল। তার কারণ হলো লোকটা নীলিমা দেবীর থেকে নীলাঞ্জন বাবুর এক সেট ড্রেস পরে যায় খুনটা করতে। তবে এখানেই তার বুদ্ধির শেষ নেই। সে যাতে ধরা না পড়ে তাই নীলাঞ্জনবাবুর ঘাড়ে দোষটা চাপাতে ওর চায়ে নীলিমা দেবীর মাধ্যমে LSD জাতীয় ড্রাগ মিশিয়ে দেয়। আর সেই ড্রাগের জন্য নীলাঞ্জনবাবু ভুলভাল বকছিল, আর পুলিশ তাকে খুনি বলে গ্রেফতার করে। আসলে নীলিমা দেবীর আর এই বিপ্লব সামন্তের প্রেমটা অনেকদিন থেকেই একটু একটু করে মাখো মাখো হচ্ছিল, তাই তারা এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছিল। যদি আদালতে নীলাঞ্জনবাবু খুনি প্রমাণ হতো তবে তার ফাঁসি হতো, আর তার সত্যানন্দবাবুর ও তার ভাইপোর অনুপস্থিতিতে সব সম্পত্তির মালিক হতেন নীলিমা দেবী। তারা সেই সম্পত্তি দিয়ে নতুন জীবন শুরু করবে ভেবেও ছিল। তবে তারা এটা ভুলে যায় যে মিথ্যে কখনো চাপা থাকে না, ঠিক তা বের হবেই। ও নিজের কথা শেষ করতেই একটা সিগারেট ধরিয়ে একটা বড় সড়ো শুক টান দিয়ে ওপরের দিকে দুটো ধোয়ার রিং ছাড়ল। আমি নির্বাক দর্শকের মতো দেখলাম। ধোয়ার কুণ্ডলীগুলো ওপরে উঠতে উঠতে একসময় মিলিয়ে গেল।